সভ্যতা সেই শুরু থেকে মাটির সাথে মানুষের বুঝে নিবিড় টান। হয়তোবা মানুষ মাটি থেকে সৃষ্টি এবং এই মাটিতেই মিশে যাবে বলেই এই টান। বেঁচে থাকার তাগিদে মানুষ সৃষ্টির শুরু থেকেই মাটিকে নানাভাবে করেছে অবলম্বন, দিয়েছে মাটিকে নানা রূপ। সেই হরেক রূপের মাঝে অনন্য এক রূপ পোড়ামাটির কাজ। পোড়ামাটির প্রচলন শুরু হয়েছিল সেই বহু যুগ আগেই। বাংলাদেশের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য সম্পুর বিহার, ময়নামতি সহ আরও অনেক নিদর্শন যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনও এই শিল্প ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের নানা আনাচে কানাচে। তেমনই এক জায়গা ঢাকার অদূরে ধামরাইয়ের কুমরাইল পালপাড়া। সেই পালপাড়াতে যেতে পাড়ি দিতে হয় নদীর। পালপাড়ার ঘাটেই দেখা যায় মাটিপূর্ণ নৌকা। সেই মাটি নিয়ে যাওয়া হয় একটা খোলা জায়গায়। সেখানে মাটি খাঁচানোর পর নিয়ে যাওয়া হয় বিভিন্ন বাড়িতে বাড়িতে। এমনই এক বাড়িতে ধরা পড়ে মনোমুগ্ধকর কারুকাজ। এরপর সেই মৃৎশিল্প পোড়ানো হয় আগুনে। আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তি আর আধুনিকায়নের শীর্ষে অবস্থান করছি। প্রবল শিল্পায়নের স্রোতে বাংলা এবং বাঙালির কোমল হাতের কুটির শিল্প আজ প্রায় ম্রিয়মাণ। বাংলাদেশের এই অনন্য শিল্পের নিভে যাওয়ার কারণ খুঁজে বের করতে গিয়ে বেশ কিছু তথ্য বেরিয়ে আসে এই শিল্পের সাথে সরাসরি জড়িত শিল্পীদের মুখে। লাকড়ি খরচ তো বেশি, এই যে 200 টাকা মন লাকড়ি নেয়, এক টুকরি মাটির দাম 30-35 টাকা পড়ে। খরচাপাতি দিয়ে লাভ বেশি থাকে না। আগে তো তাও হাড়ি পাতিল বানাইছে, দান দোন আনছে, আমাকে সারাদিনেও একটা গাহা কাটে না, বেচা খাবো। এদিকে বাইরে থেকে যে বেচা কিনা আনবো, হ্যাঁ বুড়ে পারে না, 40 টাকা করে চাইল যে কামাই করে আনা পারবো, বাইরে থেকে হেসে না খেয়ে পারবো। পূর্বে যে অবস্থা ছিল খুবই ভালো, কারণ তখন ছিল মাটি ছিল, মানে পাওয়া যেত, যে এখানে সেখানে মাটি পাওয়া যেত। কিন্তু বর্তমানে যে অবস্থাটা, বর্তমানে মাটির মানে দুষ্প্রাপ্যতা, তারপরে বিভিন্ন ধরনের কারণে মাটি মৃৎশিল্প এখন প্রায় ধ্বংসের মুখে। সেক্ষেত্রে আমাদের এই গ্রামে ধরা চলে আগে 40 ঘরের মধ্যে প্রায়
100% এই সাথে কাজের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমান অবস্থায় এটা মানে এত কমতে কমতে প্রায় 2-4 ঘর এরকম এই কাজের সাথে জড়িত আছে। আগে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার হতো এগুলো এখন ব্যবহার হয় না, এখন শৌখিন জিনিস ব্যবহার হয়। এই শিল্পে যারা নিয়োজিত ছিল তাদের যেটা সমস্যা হচ্ছে যে তারা যেহেতু অন্য কাজ জানে না, কাজে এই কাজটাই করে যাচ্ছে। কিন্তু যে ছেলেটি তরুণ লেখাপড়া শিখেছে সে হয়তো এই কাজে আর উৎসাহী হবে। এর ফলে এই শিল্পের একটা সংকোচন হচ্ছে, এটার বিকাশ না হয়ে একটা সংকোচন হচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে এখানের মানে মৃৎশিল্প বা এর সাথে যারা জড়িত পাল সম্প্রদায়, ওনাদের ছেলেমেয়েরা খুব একটা শিক্ষিত না বা এই সম্বন্ধে জানা না। এই জন্য ওনারা হয়তো বা এটা নিয়ে একটা উপযুক্ত বাজার বা উপযুক্ত একটা স্থানে নিয়ে প্রদর্শন বা এক্সিবিশনের কোনো সুযোগ সুবিধা নেই। সংরক্ষণের অভাবে আমরা রূপসী বাংলার রূপ তৈজস সামগ্রীর মধ্যে দেখাতে পাচ্ছি না, এবং এটার উপরে যেনারা পিএইচডি ডক্টরেট যেনারা গবেষক ওনারা গবেষণা করছেন, কিন্তু অঞ্চলভিত্তিক ইনস্টিটিউটের প্রয়োজন আছে। একটা কুটির শিল্প সংস্থা আমাদের দেশে আছে বটে, সেখানে গবেষণা হয়, বিশাল টাকা পয়সাও খরচ হয় তার পেছনে, কিন্তু তৃণমূল পর্যায়ে এটার কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। অর্থনৈতিকভাবে ওনারা কিন্তু একটু উপকৃত হয়নি, হয়তো বা ওনাদের একদিন যদি ওনারা না যেত ই করার জন্য, তাহলে দেখা যাইতো যে ওনাদের পরের দিন ওনাদের হাঁড়িতে ভাত চড়তো না। তারপরে সেকেন্ড সমস্যা হতে পারে যে মানে অন্য পেশায় নিযুক্ত, মানে খুবই পরিশ্রম এই পেশা, এই জন্য অনেকে চাচ্ছে যে এই পেশা থেকে অন্য পেশায় জড়িত হতে। হতাশার অপর পৃষ্ঠে এখনও অনেকে দেখছে আশার আলো। মাটির জিনিস এরকম করে তৈরি করলে অবশ্যই অনেকেই কিনবে, কারণ এগুলো তো অনেক সুন্দর লাগে দেখতে। কমতে আছে না, কিন্তু বাড়তেছে কিন্তু কাস্টমার, অথচ লোকজনের মানে কোনো চাহিদা পূরণ করতে পারতেছি না। চাহিদাটা বাড়তেছে, মানুষের শখ বাড়তেছে, দেখতে ভালো লাগতেছে। বিদেশিরা আসে, বিদেশে তো মানে অনেক ধরনেরই আসে, প্রায় প্রতিদিনই আসে, 2-4 গ্রুপ প্রতিদিনই আসে। বাংলাদেশে তো লক্ষ লক্ষ মৃৎশিল্প আছে, এদের অনেকেরই চালান নাই। সরকার এতে যদি আমাদের একটু সহযোগিতা করতো বা লোন টোন দিত বিনা সুদে বা সুদ কিছু নিয়ে, তাহলে মনে করেন মৃৎশিল্পটা থাকতো। এখন বর্তমানে মৃৎশিল্প বিলুপ্তর পথে। এটা বিলুপ্তি হয় নাই, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রূপসী বাংলার রূপ কারুশিল্পে আমরা সারা বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু পটারি, যেটাকে বলে পটারি অথবা পটারি বলে, তারা কিন্তু এগুলোকে সংরক্ষণ করেছে, এবং সেটা অনেক সময় একটা সুভিনির হিসেবে থাকছে, গিফট আইটেম হিসেবে থাকছে। যেমন এটা হতে পারে যে ওদের তৈরি যে মানে বাসন বা কলস বা যা কিছু ইচ্ছা করলে কিন্তু এই ধরনের সংস্থা কিনে নিতে পারে, কিনে নিয়ে তারা মার্কেটিং করতে পারে, বিদেশে পাঠাতে পারে, বিভিন্ন জায়গায় পাঠাতে পারে। আমরা যে টেরাকোটাগুলো দেখতে পাই, এগুলো কিন্তু আবার ছাড়া হবে না, কুম্ভকার ছাড়া হবে। এটা কিন্তু কোনো মেকানিক্যাল ডিভাইস ডেভেলপ করে কিন্তু এটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে এদেরকে রক্ষা করা দরকার, এবং যে জায়গায় তারা আছে এই জায়গাতে এটা উন্নয়নের প্রয়োজন। শিল্পপ্রেমী যারা শিল্পটাকে ভালোবাসে তারা কিন্তু আপনার এই মৃৎশিল্পের দিকে অবশ্যই একটু নজর দেয়। একটা পুতুল দেখলে পরে হয়তো ওনারা নিয়ে ওনাদের ছবি হিসেবে ওনাদের ড্রয়িং রুমে রেখে দেয়। তো এই জন্য আমাদের বাংলাদেশের মানুষকেও সজাগ হতে হবে যে শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে। শিল্পটাকে শিল্প হিসেবে দেখতে হবে, মাটি হিসেবে দেখলে চলবে না। আর শিল্পীর যে একটা মূল্যায়ন এটা কেউ করতে চায় না, যার জন্য এটা বিলুপ্ত হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা তুলে ধরতে চেয়েছি বাংলা এবং বাঙালির পোড়ামাটির ঐতিহ্য। বলতে চেয়েছি সেই সব মানুষের কথা যারা এদেশের ঐতিহ্যকে লালন করতে গিয়ে উৎসর্গ করেছেন জীবনের প্রায় সবটুকু সময়। তারা শ্রমিক নন, বরং শিল্পী। আর এইসব তৃণমূল শিল্পীদের কণ্ঠেই ফুটে উঠেছে যত হতাশা আর না পাওয়ার কথা। আশার প্রদীপ যে খুঁজে পাওয়া যায়নি তাও নয়, আমাদের দেশের প্রতি ভালোবাসা আর এই শিল্পের প্রতি একটু সুনজর এই আশার প্রদীপকে জ্বালিয়ে রাখবে চিরকাল।